গানম্যান আছে স্যার। আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন। আপনি জান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ। এটা স্যার, এটা আপনাকে কেন দিচ্ছে সমান যায় না স্যার। স্যার বহুত বড় বড় অফিসাররা স্যার আদর্শে পাশে অফিসে পড়ে আমাদের যাইয়া স্যার আমরা কিছু বলি নাই স্যার। আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই নাই স্যার দেশ রক্ষা যাদের কাজ তাদেরকেই কি এবার টার্গেট করা হচ্ছে? সেনানিবাসের ভেতরে মিলিটারি পুলিশের সাথে জামাত নেতা খালিদুজ্জামানের এই কেমন আচরণ? অস্ত্রসহ প্রবেশে বাধা দেওয়ায় কি ক্ষিপ্ত হলেন তিনি? এটা কি শুধুই ব্যক্তিগত দম্ভ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গত ১.৫ বছর ধরে চালানো সুপরিকল্পিত কোনো ন্যারেটিভ ব্যাটল? নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদেরকে। ১৭ আসনের খালেদুজ্জামান, যিনি নিজের পরিচয় না দিয়ে জনাব তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচয় দেওয়াটাকেই বেশি গুরুত্ব মনে করে। তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন। আর করবেই না কেন? কারণ জনাব তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হওয়াটা এটা হচ্ছে তার পুরো জীবনকালব্যাপী তার সবথেকে বড় অর্জন। এই খালেদ কি বলছি মানে সো হোয়াট? আপনারা কেন দেশটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? আপনি আমাকে চিনতেছেন না? আমি হচ্ছে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। দেশ রক্ষা যাদের কাজ তাদেরকেই কি এবার টার্গেট করা হচ্ছে? সেনানিবাসের ভেতরে মিলিটারি পুলিশের সাথে জামাত নেতা খালিদুজ্জামানের এই কেমন আচরণ? অস্ত্রসহ প্রবেশে বাধা দেওয়ায় কি ক্ষিপ্ত হলেন তিনি? এটা কি শুধুই ব্যক্তিগত দম্ভ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গত ১.৫ বছর ধরে চালানো সুপরিকল্পিত কোনো ন্যারেটিভ ব্যাটল? একদিকে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হওয়ার অহংকার, অন্যদিকে সুকৌশলে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা। সমালোচকরা বলছেন, পুরো বিষয়টি কি তবে প্রতিবেশী কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশনে? দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার এই ছক আসলে কার স্বার্থে? ক্ষমতায় আসার আগেই যদি নেতার এই রূপ হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার এই ট্রেন্ড কি আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে না? জামাত নেতার এই আচরণ কি আপনি সমর্থন করেন, নাকি এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র দেখছেন? কমেন্টে জানান আপনার সাহসী মতামত। ঢাকা ১৭ আসনের খালেদুজ্জামান, যিনি নিজের পরিচয় না দিয়ে জনাব তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচয় দেওয়াটাকেই বেশি গুরুত্ব মনে করে। তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন। আর করবেই না কেন? কারণ জনাব তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হওয়াটা এটা হচ্ছে তার পুরো জীবনকালব্যাপী তার সবথেকে বড় অর্জন। এই খালেদুজ্জামান আজকে ক্যান্টনমেন্টের মধ্যে গানম্যান নিয়ে প্রবেশ করছে, যেটা ক্যান্টনমেন্টের নিয়ম অর্থাৎ বিধিমালার সম্পূর্ণ বহির্ভূত। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে ক্যান্টনমেন্টে কারো নিরাপত্তা প্রয়োজন হলে সেটা সেনাবাহিনী দিবে, অতিরিক্ত গানম্যান নিয়ে সেখানে প্রবেশ করার কোনো সুযোগ নেই। যখন এই বিষয়টা সেনাবাহিনী বাধা দিছে, তখন খালেদুজ্জামান জনাব তারেক রহমানের প্রোটোকল ইস্যুটা এনে নিয়ে আসছে। আরে ভাই, আপনি যে জনাব তারেক রহমানের প্রোটোকল ইস্যু টেনে নিয়ে আসছেন, জনাব তারেক রহমানকে আর আপনি কে? জনাব তারেক রহমানের আম্মাকে আর আপনার আম্মাকে? জনাব তারেক রহমানের বাপকেডা আপনার বাপকেডা? আপনি সেইখানে এসে নিজেকে তুলনা করছেন। তারেক রহমানের মতো প্রোটোকল পাইতে হলে আপনাকে তারেক রহমানের মতো করে জন্ম নিতে হবে। বাকবিতণ্ডার এক পর্যায়ে গিয়ে আপনি একটি কথা উচ্চারণ করেছেন যে ৫ আগস্ট পরবর্তী সময় নাকি অনেক সেনা অফিসার আপনার পা ধইরা ঝুলা ছিল। বহুত বড় বড় অফিসাররা আদর্শে পাশে অফিসে পড়ে আমাদের যাইয়া আমরা কিছু বলি নাই। আরে খালেদ ভাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যদি বাংলাদেশের মানুষের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে না দাঁড়াইতো, পুরো ঢাকার শহর মৃত্যু নগরীতে রূপান্তর হইতো। সেক্ষেত্রে আমরা জুলাই অভ্যুত্থানের ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনি আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যে আচরণ করেছেন এবং তার বিপরীতে সেনাবাহিনী আপনাদের সঙ্গে যে ভদ্রতা দেখিয়েছে, তার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। জামায়াত ইসলামী যে এটা কোনো সাধারণ সংগঠন নয়, এটা যে একটা উগ্র সংগঠন, আজকে আপনার এই আচরণ দ্বারা সেটা আবারও প্রমাণ করলেন। কি বলছি মানে সো হোয়াট? আপনারা কেন দেশটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? আপনি আমাকে চিনতেছেন না? আমি হচ্ছে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। দেন আমাকে ফোনটা, দেন আমাকে, দেন আমি কথা বলবো। হ্যালো, হ্যাঁ, আপনারা গানম্যান নিয়ে থাকবেন আর আমাদেরকে গানম্যান নিয়ে যেতে দিবেন না, এটা কেমন কথা? আমাকে চিনতেছেন না? আমি হচ্ছে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। হ্যালো, ও হ্যালো, হ্যাঁ, আমি হচ্ছে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। আপনারা কেন আমাকে যেতে দিচ্ছেন না? না সো হোয়াট? হ্যাঁ, আমি এখান থেকে যাব। আপনারা গানম্যান নিয়ে এখানে থাকবেন, আপনারা গান ইউজ করেন। আমি কেন গান ইউজ করতে পারবো না? আমার তো অধিকার আছে, আমি একজন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, আমার অধিকার আছে না? না, আপনি কেন যেতে দিবেন না?
না আপনারা হচ্ছে দেখেন, আপনারা সেনাবাহিনী, আপনারা হচ্ছে দেশের মধ্যে এই যে আমাদেরকে সেফটি দেওয়ার বদলে আপনারা এখানে আমাদেরকে আটকাইছেন। কেন আটকাইছেন? না আপনারা তো হচ্ছে তারেক জিয়ার পা চাটেন, আমার পাঁচ কেন চাটবেন না? আমি হচ্ছে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, আপনাকে বললাম তো আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। না আপনার অফিসারের সাথে কথা বলেন। আপনারা দেশের মধ্যে যা কিছু করতেছেন, আমি একজন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, কিন্তু আপনারা আমাকে অ্যালাউ করছেন না। এটা হচ্ছে দেশে, এটা বৈষম্য, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক করছেন না। আমাকে আপনাদের আমাকে সেই সম্মানটুকু দিতে হবে। আমি একজন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, আপনাদেরকে সেই সম্মানটা আমাকে দিতে হবে। আমাকে কেন আপনারা অ্যালাউ করবেন না? আমাকে কেন আপনারা এরকম পাত্তা দিচ্ছেন না? আমার গাড়ি দেখছেন, আমার লোকজন দেখছেন, এদেরকে কেন ঢুকতে দিচ্ছেন না? না আপনারা কথা বললেন না, আপনারা বেশি কথা বলতেছেন। আপনারা সেনাবাহিনীর নামে কলঙ্ক, যেখানে হাসিনাকে এই করছেন, তারপরে হইতেছে আপনাদের সেনাপ্রধান যেখানে এত কিছু করছে, আপনারা সেখানে কেন বাধা দিচ্ছেন? আমি হচ্ছে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, আপনারা আমার কথা শুনবেন না? মানে বললাম তো আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। শক্তিশালী হয়ে ফিরে এসেছে। শেখ হাসিনা ফিরবেন এক হিরো হিসেবে। আজ থেকে 1.5 বছর আগে যে দলটিকে ধ্বংসস্তূপ মনে করা হয়েছিল, সেই আওয়ামী লীগ আজ সীমানার ওপার থেকে অত্যন্ত সুসংগঠিতভাবে ঘুরে দাঁড়ানোর ছক কষছে। নির্বাসনে থেকেও অপ্রতিরোধ্য আওয়ামী লীগ দ্য গার্ডিয়ানের চোখে প্রত্যাবর্তনের ব্লুপ্রিন্ট। দর্শক, আজ থেকে প্রায় 1.5 বছর আগে বাংলাদেশের আকাশ বাতাস কাঁপিয়ে যখন বিপ্লবের নামে বাংলাদেশের রাজনীতিতে একটি ষড়যন্ত্রের ঘটনা ঘটে গেল, অনেকেই ভেবেছিলেন শেখ হাসিনা এবং তার দলের সূর্য চিরতরে অস্তমিত। কিন্তু বিশ্বখ্যাত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল একটি বিস্ফোরক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি বলছে যে লড়াই এখনো শেষ হয়নি। কলকাতা এবং দিল্লির ড্রয়িং রুম থেকে পরিচালিত হচ্ছে এক বিশাল রাজনৈতিক মহড়া, যেখানে কফির কাপে চুমুক দিয়ে আর ইন্ডিয়ান ফাস্টফুড খেতে খেতে নির্বাসিত নেতারা ছক কষছেন কিভাবে ফিরতে হবে বাংলার মাটিতে। আজ আমরা দেখব দ্য গার্ডিয়ানের চোখে আওয়ামী লীগের সেই কামব্যাক প্ল্যান। দ্য গার্ডিয়ানের রিপোর্টে সবথেকে চমকপ্রদ তথ্য হলো শেখ হাসিনার বর্তমান রুটিন ওয়ার্ক। দিল্লির এক সুরক্ষিত আস্তানায় বসে তিনি দিনে প্রায় 15 থেকে 16 ঘন্টা ব্যয় করছেন দলীয় কাজে। তিনি কি হাল ছেড়ে দিয়েছেন? মোটেও না। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ভাষ্যমতে শেখ হাসিনা সরাসরি যোগাযোগ রাখছেন তৃণমূলের কর্মী, নেতা এবং পেশাজীবীদের সাথে। এই যে দীর্ঘ সময় ধরে মিটিং এবং ভিডিও কনফারেন্স, এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের সাংগঠনিক চেইন এখনো সক্রিয়। গার্ডিয়ানের রিপোর্ট বলছে কলকাতা থেকে মাঝে মাঝেই সিনিয়র নেতাদের দিল্লিতে তলব করা হয়। উদ্দেশ্য একটাই, আসন্ন পরিস্থিতি মোকাবেলায় দলকে প্রস্তুত রাখা। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা ফিরবেন এক হিরো হিসেবে। আর কটা দিন পরেই বাংলাদেশের নির্বাচন, কিন্তু সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ। দ্য গার্ডিয়ানের কাছে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই নির্বাচনকে প্রহসন বা শাম বলে অভিহিত করেছেন। তার মতে একটি বিশাল রাজনৈতিক দলকে বাইরে রেখে যে ভোট হচ্ছে তার কোনো গণতান্ত্রিক বৈধতা নেই। আওয়ামী লীগ যখন কৌশলগতভাবে নির্বাচনের মাঠ থেকে দূরে থাকছে, তারা তাদের কর্মীদের নির্দেশ দিয়েছে ভোট বয়কট করতে। এর মাধ্যমে তারা বিশ্বকে দেখাতে চায় যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ভোটারদের অংশগ্রহণ কতটা নগণ্য হতে পারে। তারা মূলত অপেক্ষা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার জন্য, যাতে জনমনে পুনরায় আওয়ামী লীগের প্রয়োজনীয়তা ফুটে ওঠে। দ্য গার্ডিয়ান তাদের এই অনুসন্ধানী রিপোর্টে একটি অস্বস্তিকর প্রশ্ন তুলেছে। ভারত কি আওয়ামী লীগের সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়? প্রতিবেদনে দেখা যায় কলকাতার শপিং মলগুলোতে নির্বাসিত নেতারা খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশ সরকার বারবার অনুরোধ করলেও ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেয়নি। এটি স্পষ্ট করে দেয় যে দিল্লির কাছে শেখ হাসিনা এখনো বিশ্বস্ত মিত্র। এই ভারতীয় সমর্থনই আওয়ামী লীগের নেতাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে যে তাদের বিচার বা নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না। প্রতিবেদনে একটি বিরল ঘটনাও দেখা গেছে ভুল স্বীকার। সাবেক এমপি তানভীর শাকিল জয় স্বীকার করেছেন যে অতীতে তারা ফেরেশতা ছিলেন না। 2018 সালের নির্বাচন যে পুরোপুরি স্বচ্ছ ছিল না তা তিনি অকপটে স্বীকার করেছেন। পাশাপাশি দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগগুলোকেও তিনি উড়িয়ে না দিয়ে বরং অনিয়ম হিসেবে মেনে নিয়েছেন। এটি একটি বড় রাজনৈতিক চাল। আওয়ামী লীগ এখন চেষ্টা করছে নিজেদের ভুলগুলো স্বীকার করে জনগণের কাছে একটি। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।